আষাঢ়ের প্রথম দিনটি ছিল গত 15ই জুন, কিন্তু বর্ষার প্রথম 16 দিনই দেখা গেছে উল্টো চিত্র। অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশে বদলে যাচ্ছে ঋতু বৈচিত্র্য। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হলেও অন্য অংশে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। ষড়ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কবিগুরুর ভাষায় বললে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। চলতি বর্ষাতেও বাদল নেমেছে। এমনকি চট্টগ্রামে গত 43 বছরের রেকর্ড ভেঙে একদিনে বৃষ্টি হয়েছে 412 মিলিমিটার পর্যন্ত। কিন্তু মৌসুমি বায়ু কি দেশের সব স্থানেই পৌঁছাতে পেরেছে? দেশের এক প্রান্তে যখন বৃষ্টি, তখন অন্য প্রান্তে কতটা ভিজেছে মাটি? আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত জুনে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে 30% কম, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘমেয়াদী গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশে মে জুনে তাপমাত্রা দ্রুত বাড়ছে, সে সঙ্গে সংখ্যা বাড়ছে উষ্ণ দিনের। এবছর বর্ষার শুরুতে স্বাভাবিকের চেয়ে 30% বৃষ্টি কম হয়েছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও এ ঘাটতি পূরণ হবে না। এর আগে 2019 সালে বর্ষায় বৃষ্টি কম হয়েছিল 35%। এবছরে কিছুটা অনেকটা অস্বাভাবিক এই কারণে যে ইনিশিয়ালি যে বৃষ্টি, বিশেষ করে প্রি মনসুনে বৃষ্টি অনেকটা বেশি হয়েছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বিশেষ করে এপ্রিল মে। আবার দেখা যাচ্ছে পরে মনসুনে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি কম দেখা যাচ্ছে। এবছর বেসিক্যালি শুরু থেকে কিছুটা অ্যানোমালি ওয়েদার বিরাজ করছে। এই আবহাওয়াবিদ আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার স্বাভাবিক ধরন বদলে যাচ্ছে। বৃষ্টিপাত এখন আর সমানভাবে হচ্ছে না, বরং অঞ্চল ভেদে তৈরি হচ্ছে বড় ধরনের বৈষম্য। বৃষ্টি যেটা হচ্ছে, বেশি সম্ভাবনা যেটা রয়েছে বিশেষ করে আপনার চট্টগ্রাম, তারপরে সিলেট এবং বরিশাল, এসব জায়গায় বৃষ্টি সম্ভাবনা আছে। এবং ঢাকা সহ আপনার বিশেষ করে রংপুর, রাজশাহী, এসব জায়গায় বৃষ্টি অনেকটা কম হবে। দেশের আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে। বিপরীতে ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে আজ। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসবটি উদযাপিত হচ্ছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর 9 দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা হবে 24 জুলাই। পটুয়াখালীতে বিকাল 4:45টায় শহরের শ্রী শ্রী জগন্নাথ নাথ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে চিঙ্গরিয়া হয়ে এক স্থানে গিয়ে শেষ হয়। এদিকে সকাল 10টায় নওগাঁয় শহরের শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা শুরু হয়। এবার 9 দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। শেরপুরেও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এছাড়াও উৎসব মুখর পরিবেশে ঢাকার ধামরায়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। সাভার থেকে রথযাত্রা উৎসবের আরও বিস্তারিত তথ্য জানবো। সহকর্মী এম এ হালিম যুক্ত হয়েছেন সেখান থেকে। হালিম, ধামরাইয়ের রথযাত্রা ঠিক কখন নাগাদ শুরু হয় এবং এই উপলক্ষে আর কি আয়োজন রয়েছে, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সার্বিক পরিস্থিতি কি সেখানে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই, যেটি এখানে কায়েতপাড়া থেকে যে রথযাত্রাটি সেটি টান দেওয়া শুরু হবে ঠিক 6টার সময়। সেই রথযাত্রা টান দিবেন জাতীয় সংসদের যিনি চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এবং সেই কোনো এই রথযাত্রাটি দেখতে পাচ্ছেন এই কায়েতপাড়া থেকে, যেটি মাধবের যেটি শ্বশুরালয় যাত্রাবাড়ি বলে, সেখানে এটি পাটের রশির মাধ্যমে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু এই রথযাত্রাটি টান দিবে। এবং কথিত রয়েছে এই রথযাত্রাটি কিন্তু এশিয়ার দ্বিতীয় এবং 400 বছরের পুরনো একটি রথ এটি, এবং এই রথটি কিন্তু এটি সেই যশপালের আমল থেকে এটি শুরু হয়েছে। তিনি এখান দিয়ে যাওয়ার সময় যেটি একটি ডিবি দেখতে পান, সেই ডিবির এখানে থামার পরই এখানে খনন করে মাধব একটি বিগ্রহ তিনি এখানে আবিষ্কার করেন। তারপরে সেই যশপালের সাথে যশ এবং মাধব মিলে। আমরা রথযাত্রার খবর জানছিলাম সহকর্মী এম এ হালিমের কাছ থেকে।
জুলাই আন্দোলনে গুলি করে হত্যা করা হয় রংপুরের আবু সাইদকে। 2024 সালের 16 জুলাই তাকে হত্যার পর আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়। এক পর্যায়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। 2 বছর পর এখন নতুন সরকার ক্ষমতায়। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু আবু সাইদের বাবা মা এখনও তার স্মৃতি নিয়ে বাঁচতে চান। আবু সাইদের ব্যবহৃত বই, পোশাক, পড়ার টেবিল আর ছবি নিয়ে এখনো সময় কাটে তাদের। জুলাই এলেই যেন আবু সাইদের স্মৃতিতে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রায়ই অশ্রুসিক্ত নয়নে ছবির দিকে চেয়ে থাকেন তার মা মনোয়ারা বেগম। আমার ছেলে টাইম আছে, আর জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে যাবি। সন্তানের কথা মনে করে এখনো কান্নায় বুক ভাসান আবু সাইদের বাবা মকবুল হোসেন। সন্তান হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। একাই বুক পাতি দিছে হাত ছিটকে। এই নির্দিষ্ট পুলিশ হিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। কি করবো দুঃখের কথা, বাবার ইয়াগাটা পুষবে মারে যায়। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নওগাঁয় স্থিতিশীল রয়েছে বিভিন্ন নদ নদীর পানি। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি জোতবাজার পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়েছে, তবে মহাদেবপুর পয়েন্টে কমেছে 5 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পানি কমতে শুরু করলে জেলার নদীগুলোর পানি দ্রুতই কমতে শুরু করবে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় চর ও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার সকাল 6টায় কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি হ্রাস পেয়ে বিপদসীমার 41 সেন্টিমিটার ও পাটেশ্বরী পয়েন্ট দুধকুমারের পানি 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় পটুয়াখালীতে ঘাটে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার। আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানায়, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের উপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত স্পষ্ট করেছেন যে বিবাহ, তালাক, দেনমোহর, ভরণ পোষণ এবং বৈবাহিক অধিকার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, জেনারেটরে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানায়, দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। ওই 8 জনের মধ্যে 4 জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনায় সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি 45 বছর ধরে পলাতক ছিলেন। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে 13 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত সেই রায় বহাল রাখে। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর। নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একসাথে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 শিশু গুরুতর আহত হয়েছে। দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, মাদ্রাসার বিরতির পর একসাথে 6 জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। 6 জনের মধ্যে 2 জন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি 2 সহোদর ভাই। বুধবার বাংলাদেশ সময় রাত 2টার দিকে রিয়াদ থেকে জেদ্দায় ফেরার পথে
তাদের বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা, পরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের আব্দুল মালিকের ছেলে ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।